রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। রুটিন অস্ত্রোপচারও সময় মতো না হওয়ায় বেড়েছে ভোগান্তি। এক সপ্তাহ অপেক্ষা করেও জরুরি সেবা পাচ্ছেন না বলে অভিযোগ অনেক রোগীর। আর যারা ভর্তি আছেন তাদেরও অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। বিষয়টি স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের রোববার দুপুর ১টার চিত্র। বহির্বিভাগ, জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি, বারান্দা সহ সব জায়গায় রোগীদের দীর্ঘ সারি। বরগুনার রাজমিস্ত্রি ফোরকান ছাদ থেকে পড়ে আহত হওয়ার পর ভর্তি হন এই হাসপাতালে। ৪ দিনেও জরুরি সেবা পাননি বলে অভিযোগ তার। একই অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সাদেকও। বৃহস্পতিবার ৩টে বাজে এখানে পৌঁছার পরে এখন পর্যন্ত আমি শুধুমাত্র একটা গ্যাস্ট্রিকের বড়ি আর ওই ফ্লুক্সিলিন এইটি আমি খাই। ৬ দিন হয়েছে আইসি এখানে, তাওয়ার পরে খালি ব্যথার ট্যাবলেট আর ইঞ্জেকশনই দেয়, ডাক্তার কোনো দেখার না। ১০০০ শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে নতুন রোগী এলে জরুরি বিভাগে সেবা দিয়েই ফিরিয়ে দেয়া হচ্ছে। সরকারি এই হাসপাতালে নানাভাবে টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ অনেকের। ব্যান্ডেজ করার জন্য ৯৮০ টাকা চাই, আমি ৯০০ টাকা দিই, কোনো রিসিভও দেয় না। ১০০০ টাকা দিয়ে ১০০ টাকা আমাকে ফেরত দেয়, মানে সব কাজে টাকা। ১৩ দিন ধরে ভর্তি আমি এনে ১৩ দিন তেনে মনে করেন উপরে সিট হয় না দেখে আমি উঠতে পারতেছি না, আমার অপারেশন হইতেছে না। ২ সপ্তাহ পরে আসলে তারপর যাই ট্রিটমেন্ট করবে। অভিযোগগুলো স্বীকার করে ভারপ্রাপ্ত পরিচালক বলছেন ১ মাস আগেই দায়িত্ব নিয়েছেন তিনি। অবস্থার উন্নতির জন্য বৈঠক করছেন দফায় দফায়। কালকে আমি ইউনিট চিফদের ডাকছি 2টা কারণে। একটা হচ্ছে যে আমার ওটির সংখ্যা কেমনে বাড়ানো যায়, তারা বলছি যত সম্ভব তাড়াতাড়ি কীভাবে মানুষকে একটু চিকিৎসা দিক থেকে রিলিফ দেওয়া যায়, তাড়াতাড়ি কেমনে ডিসপোজ করা যায়। ৫ আগস্টের পর হাসপাতালটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আসে পরিবর্তন। নতুন করে সব গুছিয়ে সেবা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিকেলে পঞ্চগড়ের সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সমাবেশে তিনি বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। ফখরুল আরও বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির মধ্যে থাকলেও শেখ হাসিনা ও তার দোসররা হিন্দু নির্যাতনের অপপ্রচার চালাচ্ছে। দেশে সম্প্রীতির বন্ধন যাতে নষ্ট করতে কেউ না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছর ক্ষমতা দখলে রেখে অন্য রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে। এ সময় বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা কি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে, অন্যায় যেন কেউ করতে না পারে তার জন্য কি আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, আর এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে। 7 দিনের মধ্যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর কাকরাইলে গণ অনশন শেষে এই ঘোষণা দেয় সংগঠনটি। রোববার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হয় ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে দলটির সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের জীবনের নিরাপত্তা, এই 3 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণজমায়েত কর্মসূচি দেয় সংগঠনটি। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হয় মিছিলটি। পুলিশি বাধার মুখে কাকরাইলে রাস্তার পাশে অনশন শুরু করে তারা। 3:30টার দিকে মূল সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 3:45টার দিকে প্রধান উপদেষ্টার পিএস তাদের লিখিত দাবি গ্রহণ করেন। পরে 1 সপ্তাহের মধ্যে 3 দাবির অগ্রগতি না হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে তারা। আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল, তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা নিষিদ্ধ সংগঠন, এখন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ছাত্রদের এই অবদানকে
ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপারে তারা অবহেলা করে, তাহলে এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোনো দৃশ্যমান উন্নতি দেখা না যায়, সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায়, আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় আমরা সচিবালয় ঘেরাও করব। ছাত্রলীগ নির্মূলে টাস্কফোর্স গঠন সহ 4 দফা দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দেন তারা। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে দেখা করে এসব কথা বলেন সংগঠনটির নেতারা। ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে, কে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করে যায় না। আমি এখন এখান থেকে বের হওয়ার পর আমার জীবন ঠিক আছে কিনা আমি সেটা জানি না। একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, যার দায়িত্ব হবে সংগঠিত হত্যাযজ্ঞগুলোর মধ্যে এবং গুপ্ত হত্যার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা বিগত রেজিমের আওয়ামী ফ্যাসিস্টদের যে দোষর রয়েছে তাদের কোনো যোগসূত্র আছে কিনা তা বের করা। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত 3 মাসের মধ্যে শেষ করার লক্ষ্য। এ তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনাল চত্বরে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এই সময় শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশনের কাছে কোনো তথ্য নেই বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই, এটি জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ হেডকোয়ার্টার। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, গত 13ই নভেম্বর পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে নোটিশ জারি করতে আবেদন করেছে ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা যেটা বলেছেন, তারা মনে করেন যে আশা করেন তারা 3 মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। এটা চূড়ান্ত কথা নয়, তারা আশা করছেন 3 মাসের মধ্যে হয়তো তারা পারবেন। পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসার। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়ো করছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রোববার ডাকসু হামলার 5 বছর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ সভায় এসব কথা বলেন নূর। তিনি বলেন, সরকারের কাজে সমালোচনা করুন, প্রয়োজনে তাদের পদত্যাগ করবে, কিন্তু এ সরকারের হাত দিয়ে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বলেও জানান তিনি। বলেন, দুর্বলতা মোকাবিলা করে সফল হয়ে উঠুক সরকার। সংস্কার কমিশনের প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। আমি তাদেরকে বলি যে আপনারা একটু মেহেরবানি করে যারা গত 16 বছরে এই ডাকসু হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে, এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের হাতে মাইর খায় নাই। ওরা ছাত্র না। কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে, নিঃশেষ করতে হবে। কোটা নয়, উপসচিব পদে শতভাগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিসিএস প্রশাসন কর্মকর্তারা। সেই সাথে উপসচিব ও যুগ্ম সচিবের পদোন্নতিতে পরীক্ষা না রাখার দাবিও তাদের। সংস্কার কমিশনের প্রস্তাবনার বিপরীতে রোববার সচিবালয়ে বিক্ষোভ করে তারা। পরে জনপ্রশাসন সচিব বলেন, প্রশাসন স্থিতিশীল রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে কমিশন। জানান, কর্মকর্তাদের সাথে বৈঠক হবে চলতি সপ্তাহেই। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান 17 ডিসেম্বর সাংবাদিকদের জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করা হবে। পদোন্নতি পেতে দিতে হবে পরীক্ষাও। পার্সেন্টেজও আগে যেটা ছিল 65% এটা থাকবে না, এখন 50-50 হয়ে যাবে। এরপর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে প্রশাসন ক্যাডারের সদস্যরা। সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে তারা। পরে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক করে সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি করেন, অন্য ক্যাডারের পদোন্নতির বিপক্ষে নন তারা। যার অবস্থান থেকে যার ক্যাডার পদ থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে তাদের সুযোগটা অবারিত আছে
সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয় সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন, কয়েকটি মৌলিক বিষয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। বিষয়টি এখনো খসড়া পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সবাই যাতে বেনিফিটেড হয়, সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে। সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব। এনাদের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে একা আলাদা বসা হয়নি, সেই বসারটা ক্ষেত্র হয়েছে, সুযোগ হয়েছে, বসা হবে। জনপ্রশাসন সংস্কারে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান সচিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশকে নিজের দেশের মতোই মনে করেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। সঙ্গীতাঙ্গনে বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করতে চান তিনি। দুপুরে সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, পাকিস্তানের সাথে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে ঢাকায় এসেছেন রাহাত ফতেহ আলী খান। পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সাহায্যার্থে ঢাকায় আয়োজিত কনসার্টে এরই মধ্যে মঞ্চ মাতিয়েছেন। অনন্য গায়কী আর সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়িয়েছেন রাহাত ফতেহ আলী খান। রোববার সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানি শিল্পী। বাংলাদেশের শিল্পীদের সাথে একসাথে কাজ করার আগ্রহ জানান তিনি। রুনা লায়লার গান পছন্দ করেন জানিয়ে রাহাত ফতেহ আলী খান বলেন, বাংলাদেশের তরুণ শিল্পীরা অনেক ভালো করছে। বাংলাদেশে কনসার্ট ও বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি। আমার মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি। আমরা পাকিস্তানিরা সবসময় বাংলাদেশিদের পাশে আছি। সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে রাহাত ফতেহ আলী বাংলাদেশে এসেছেন বলে জানান তথ্য উপদেষ্টা। যে রাহাত ফতেহ আলী খানের মতো গুণী ব্যক্তি, উনি কেবল একটি দেশের নয় বরং আমাদের উপমহাদেশের এবং পুরো বিশ্বেরই সম্পদ। এবং বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে, বাংলাদেশের কাওয়ালি খুবই জনপ্রিয়। তো উনি এসে আমাদের মঞ্চ মাতালেন এবং আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল, সেজন্য আমাদের জায়গা থেকে আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানিয়ে। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার ঢাকার দর্শকদের জন্য আবারও মঞ্চে উঠবেন রাহাত ফতেহ আলী খান। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার আগুন। অগ্নিকাণ্ডে 2 জন নিহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে কারখানার প্লাস্টিক পণ্য, কেমিক্যাল সহ বিভিন্ন মালামাল। তবে আগুনের সূত্রপাত নিয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রোববার দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&U টিমস লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। কারখানার আশপাশে বসতবাড়ির লোকজনের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। রং মিস্ত্রি কাম করতেছিল, বাসটা ডাম আছে পরে এটাতে গরম হইয়া আগুন লেগে পরে ফুসতে পারে চার সাইডে আগুন ছড়ে গেছে, ভিতরে লোহা পর্যন্ত গলে গেছে। এরকম অবস্থা এখানে দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এখানে একটা ওয়েস্টের শেড আছে, এখানেই বিস্ফোরণটা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাম আছে, কেমিক্যালের ড্রাম। আমরা যেটা মেসেজ পেয়েছি এখানে রেজিন ছিল, রেজিন কেমিক্যাল ছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কি আছে এখানে। আগুন নিয়ন্ত্রণে বা ড্যাম্পিং ডাউন হতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমাদের টিম এখনো কাজ করছে। অগ্নিকাণ্ড নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফায়ার সার্ভিসের পক্ষ হতে আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়ে তারা আরও ক্লিয়ারলি পরে জানাতে পারবে, কারণ হচ্ছে এখনও পর্যন্ত তারা সম্পূর্ণ ডেব্রি মানে সম্পূর্ণ যে অংশগুলো পুড়ে গিয়েছে এগুলো সার্চ করতে পারেনি। করার পর আমরা আরও ডিটেলসে জানতে পারবো। অগ্নিকাণ্ডে 2 জনের মরদেহ উদ্ধার করা হলেও তাদের পরিচয় মেলেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঢাকার মানি এক্সচেঞ্জগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো ডলার। মূল্য তালিকায় 120 টাকা লেখা থাকলেও ক্রেতাদের ডলার প্রতি গুনতে হচ্ছে 127 টাকার বেশি। এদিকে ব্যাংকাররাও বলছেন আমদানির দায় পরিশোধে হঠাৎ চাপ বেড়েছে, তাই বাড়ছে ডলারের দাম। এমন অবস্থায় আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা অর্থনীতিবিদদের। দেশের বাইরে ঘুরতে যেতে ডলার খুঁজছিলেন জাকারিয়া ও তার বন্ধু, তবে বেশ কয়েকটি ব্যাংক ও মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পেলেন না। বেশ কয়েকটা ব্যাংকে ঘুরলাম, সোনালী ব্যাংকের 2টা ব্রাঞ্চ, রূপালী ব্যাংকেও ঘুরলাম, তো কোথাও ডলার দিতে পারলো না। পরে বেশ কয়েকটা মানি এক্সচেঞ্জেও ঘুরলাম, তাদের কাছেও নাই। আর একটাতে পেলাম, তারা বলছে 127 টাকা 30 পয়সা রেট যাচ্ছে। ভোগান্তি তো অবশ্যই। ব্যাংকগুলোতে গেলাম ফার্স্টে, ওনাদের কথা হচ্ছে ডলার ব্যতীত যদি কোনো হেল্প লাগে তাহলে করতে পারবো। মাস দুয়েক ধরে খোলা বাজারে ডলার বেচাকেনার দর ছিল 120 থেকে 122 টাকার মধ্যে। এখনও মূল্য তালিকা অপরিবর্তিত থাকলেও প্রকৃত দর ছাড়িয়েছে 127 টাকা। আমাদের গাড়ির উপরে নিতে চাই, হবে সেটা হওয়ার তো প্রশ্নই ওঠে না। আর আপনার বর্তমানে প্রযুক্তির যুগে আপনি তো রেট ডেকে রাখতে পারবেন না, পারবেন সম্ভব? তাহলে আর আপনার রেটের মধ্যে যদি বৈষম্য থাকে, আপনি তো এই স্থিতিশীলতা কখনোই ফিরবে না। ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই আমদানি বকেয়া পরিশোধ করতে হবে। এছাড়া রেমিটেন্সের ডলার সংগ্রহেও ব্যাংকগুলোকে দাম দিতে হচ্ছে 124 থেকে 125 টাকা পর্যন্ত। কিছু কিছু ব্যাংক আছে যে এলসি খুলে ফেলেছে, এখন তো পেমেন্ট করতে হবে। এখন তো ডলার যদি সাপ্লাই সাইডে একটু কমতি থাকে তখনই রেটটা বেড়ে যায়। প্রতিটা ব্যাংকেরই ম্যাচুরিটি প্রোফাইল করা দরকার আছে, যে আমার ইনফ্লো কত হবে, আউটফ্লো কত হবে, আমি যেগুলো খুলেছি সেগুলো কবে কবে পেমেন্ট ডিউ হবে। অর্থনীতিবিদদের মতে ডলারের চাহিদার পরিপ্রেক্ষিতে যোগান নিশ্চিত না হলে ডলারের দাম বেড়েই চলবে। তাই সংকট মোকাবেলায় বৈদেশিক ঋণের প্রবাহ বাড়াতে হবে। একই সাথে কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি রাখতে হবে। এই মুহূর্তে যে নিট এফডিআই সেটা কিন্তু $1.5 বিলিয়ন কম, তো এখন ওইটাকে কিভাবে বাড়ানো যায়? আবার এই এফডিআই মধ্যে বেশ বড় একটা অংশ হচ্ছে যে নিজেদেরই যে ইনভেস্টমেন্ট আগে ছিল সেইটাই আবার তারা ইনভেস্ট করছে। তার মানে হলো নতুন করে কিন্তু ডলারের যে প্রবাহ সেটা কিন্তু খুবই কম। বিশেষজ্ঞরা জানান ডলারের বাড়তি মূল্য আরেক দফা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাংকের সঙ্গে 2 চুক্তির আওতায় বাংলাদেশ $90 কোটি ঋণ সহায়তা পেতে যাচ্ছে, যার মধ্যে $50 কোটি অর্থায়ন হবে দ্বিতীয় বাংলাদেশ পরিবেশ বান্ধব ও জলবায়ু সহিষ্ণু শীর্ষক কর্মসূচি বাস্তবায়নে। রোববার বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে এ ঋণ চুক্তি সই হয়েছে। এ সময় বলা হয়েছে, এ অর্থ দেশের পরিবেশ বান্ধব ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন নীতি বাস্তবায়নে ভূমিকা রাখবে। ঋণের $25 কোটি আসবে আইডিএর নিয়মিত তহবিল থেকে, যা 1.25% সুদে 5 বছর গ্রেস পিরিয়ড সহ পরিশোধ হবে 30 বছরে। আর $25 কোটি স্বল্পমেয়াদী তহবিলে ঋণ পরিশোধ করতে হবে 6 বছরের গ্রেস পিরিয়ড সহ 12 বছরে। আরেকটি চুক্তির আওতায় নগর পরিষেবা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় $40 কোটি ঋণ পাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবারের মধ্যে ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বেসরকারি ট্রেনি চিকিৎসকেরা। সে পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রোববার বিকেল 5টার দিকে শাহবাগ সড়ক ছেড়ে যান তারা। এর আগে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। বিক্ষোভকারী চিকিৎসকদের প্রতিনিধি দল সচিবালয়ে গেলে মন্ত্রণালয়ে 48 ঘন্টা সময় চায়, কিন্তু তা প্রত্যাখ্যান করেন চিকিৎসকেরা। এক পর্যায়ে বিএসএমএমইউ উপাচার্য চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। সেই আহ্বানও মানতে রাজি হননি চিকিৎসকেরা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত হলে আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের 2 নম্বর জেটিতে ভিড়েছে পাকিস্তান থেকে আসা জাহাজ এমভি ইওয়ান জিয়ান ফাজং। দুপুর 3:30টার দিকে 811টি কন্টেইনার নিয়ে বন্দর জেটিতে পৌঁছায় জাহাজটি। শুক্রবার সন্ধ্যায় জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছেছিল। চট্টগ্রাম বন্দরের সচিব জানান, জাহাজটিতে এবার আগের চেয়ে দ্বিগুণ কন্টেইনার এসেছে। এতে ব্যবসায়ীদের সাশ্রয় হয়েছে। এবার জাহাজটিতে 86 ভাগ পণ্য পাকিস্তান এবং 14 ভাগ আরব আমিরাত থেকে এসেছে। পাকিস্তানের করাচি থেকে 698টি ও সংযুক্ত আরব আমিরাত থেকে 113টি কন্টেইনার নিয়ে এসেছে।
শিপিং এজেন্টের ঘোষণা অনুযায়ী সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি, এছাড়াও গ্লাস তৈরির কাঁচামাল, ডলোমাইট, সোডা অ্যাশ, কাপড়ের রোল সহ আলু ও আখের গুড় আনা হয়েছে। এরই মধ্যে জাহাজ থেকে কন্টেইনার নামানো শুরু হয়েছে। দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে এসছে আজ। এই জাহাজটি ইতিপূর্বে আমরা জানেন আরও একবার এসেছিল, তখন আমাদের এখানে প্রায় 370 টিউস ছিল মাত্র পণ্য। এইবার সেটা অনেক বেড়েছে, এবার প্রায় 825 টিউস নিয়ে এই জাহাজটা আসছে। কাস্টমস কর্তৃক এক্সামিন হওয়ার পরে এটা আমদানিকারকরা নিয়ম অনুযায়ী ডেলিভারি নিয়ে যাবে। গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার তাবলিগের মাওলানা সাদ কান্তলভির অনুসারী মুফতি মুয়াজ বিন নূরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় মুয়াজ বিন নূরকে আদালতে তোলা হয়। এ সময় মাওলানা জুবায়ের অনুসারীগণ মুফতি নূরের বিচারের দাবিতে আদালতের সামনে সড়কে বিক্ষোভ করেন। গত বুধবার তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ান জুবায়ের ও সাতপন্থীরা, এতে নিহত হন 4 জন। এ ঘটনায় গত শুক্রবার 29 জনের নাম উল্লেখ করে মামলা করেন জুবায়ের অনুসারীরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।